প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ঈদের শুভেচ্ছা সঙ্গে ভালোবাসা। আশা করি প্রিয় মানুষের সঙ্গে অথবা কর্মব্যস্ত জীবনে ফিরে এসেছেন, কর্মব্যস্ত জীবনের কলিগদের সঙ্গে উপভোগ করছেন ঈদের সময়টুকু। RTVর পর্দায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স কার্নিভালে। ঈদে RTVর পর্দায় জমজমাট সব আয়োজন উপভোগ করছেন সেই প্রত্যাশা নিয়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বাস করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন। ডাকছি যাকে, তিনি মডেলিং দিয়ে তার ক্রিয়া শুরু করেছিলেন। তার ভুবন ভুলানো হাসি দিয়ে বাংলাদেশের সকল দর্শকদের মন জয় করে ফেলেছিলেন। এখন তো রীতিমতো তিনি একটা স্ট্যাটাস দিলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। আমাদের ভাইরাল গার্ল, আমাদের প্রিয় একজন মানুষ, অভিনেত্রী। প্লিজ ওয়েলকাম, ভেরি বিউটিফুল উইথ ট্যালেন্ট, শবনম ফারিয়া। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলি, রাগ করো না। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে আসলে আনন্দ। ঈদের যেটা অর্থ, আক্ষরিক অর্থে এটা আমি বিশ্বাস করি যে আমার পরিবারের সাথে, প্রিয়জনদের সাথে একটা সময় কাটানো। ঈদের তো আমার আসলে বিশেষত্ব আর কি, ছুটি থাকে, সবাই একসাথে থাকি, এটাই তো ঈদের আনন্দ। একদম। গত ঈদের থেকে এবারের ঈদ কোনো ব্যতিক্রম কিনা, বা ব্যতিক্রম হলে কেন, সেটা জানতে চাই। না, আমার কাছে আসলে ব্যতিক্রম না, তেমন একই রকম। আমার ঈদ মানে আসলে ওই দুপুর পর্যন্ত ঘুমানো, তারপর মা চিৎকার চেঁচামেচি করে বলবে উঠো, গোসল করো, যেতে হবে। তো মার সাথে জোহর নামাজ পড়েই আমরা লাঞ্চ করি দুজন। তারপরে ঈদের আমার দুই বোন আমাদের বাসায় আসে, অথবা আমরা আমাদের কোনো একটা বোনের বাসায় যাই, অন্য বোন আসে, যে কোনো এক বোনের বাসায় আরেক বোন আসে। এটাই হচ্ছে আমাদের গত অনেক বছরের ঈদের মানে কি রিচুয়াল। মা তো সকাল থেকে বা আগের রাত থেকে ডেজার্ট, ঈদের যে সুইটস, এগুলো বানানো শুরু করে দেন? না, ওভাবে কিন্তু ভাই আমাদের বাসায় এই জিনিসগুলো এখন আর আগের মতো হয় না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আসলে আমরা ওভাবে আর সেলিব্রেশনটা আমাদের বাসায় এখন আর হয় না। যেটা আমার মা করে, একটা জিনিস এখনো মা চালু করে রেখেছে, সেটা হচ্ছে মা খিচুড়ি রান্না করতো। আমার জন্মের পর থেকে আমি দেখে এসেছি, মানে আমার যতদিন মনে পড়ে স্মৃতি, যে আমার মা ঈদের দিন সকাল এবং দুপুরে খিচুড়ি রান্না করে। তো বাবা মারা যাওয়ার পরও মা সেটা কন্টিনিউ করেছে, কিন্তু কিছু আইটেম ছিল না, হয়তো এটা আমার বাবার পছন্দ বা কিছু, ওই জিনিসগুলো এখন আর আমরা খেতেও পারি না। মানে এটা দেখলেই তো মনে হয় যে বাবা নাই, এটা কিভাবে খাবো। ঈদে এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে লাঞ্চ করা, আর এই যে সালামির পর্বটা, এটা কি হয় না? না না, এখন আমি কোনো সালামি পাই না কিন্তু ভাই, এটা খুবই দুঃখের একটা বিষয়। মানে আমার সব বন্ধু বান্ধবদের এখন পরের জেনারেশন শুরু, তো এখন তো সালামি পাওয়া দূরের কথা, আমি হিসাব করতে হয় ঈদের আগে যে আমার এতগুলো টাকার এতগুলো খাম রেডি যে ওদের জন্য দিতে হবে। মানে ফারিয়া বড় হয়েছে। হ্যাঁ, একদম। আর কাজ, এবার ঈদে কাজ নিয়ে কতটুকু ব্যস্ততা ছিল বা কি? কিন্তু ভাই আমি এই ঈদে একটাও এরকম নাটকের স্ক্রিপ্ট পাইনি যেটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে আমি করতে চাই বা করতে পারি। যেহেতু আমি এখন ফুল টাইম কর্পোরেট জব করি, তো সেখান থেকে আসলে সময় বের করে যে আমি একটা নাটক করব বা করলে যে করার মতো সেরকম না পেলে তো আসলে আমার কাছে মনে হয় যে কি করব করে, নট অনলি ফর মানি, you don't want. হ্যাঁ, কিন্তু এবার আমি নতুন যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি এবার একটা বেসরকারি চ্যানেলে 30 পর্বের একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছি প্রথমবারের মতো। এটা আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স, এটা ভালো লেগেছে, কারণ আমি সবসময় তো ইন্টারভিউ দিয়ে অভ্যস্ত। উপস্থাপনা খুব কঠিন একটা কাজ। কিছুদিন আগে বার্থডে গেল, হ্যাঁ, এখন জন্মদিনগুলো, যেমন ছোটবেলায় তো আমরা কখন কেক কাটবো, কে কি গিফট করেছে আমরা এগুলো ফিল করতাম, এখন জন্মদিনগুলোর ফিল কেমন? না, আমার জন্মদিনের ফিল এখন ওরকম। আমি এই জন্মদিনের আগে সবাইকে বলি যে দেখো বার্থডে আসছে আমার, আমাকে জিজ্ঞেস করো কি গিফট লাগবে। তারপর এবার যেমন আম্মুর সাথে, আম্মু আমাকে প্রতি জন্মদিনে 10,000 টাকা করে দেয়। হ্যাঁ, সেটা আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখন থেকে শুরু। তা আমি এবার তাকে বুঝাচ্ছি, মা সবকিছু দাম বেড়ে যাচ্ছে। আম্মু বলে হ্যাঁ, সবকিছুই এখন এক্সপেন্সিভ। বলে হ্যাঁ। আমি বলে আমার বার্থডে গিফটের টাকা বাড়ে না কেন, এইটা কেন গত 20-25 বছর ধরে সেম। সো মা হাসলো। সেইটা হয়, আমার বোনরা গিফট করে, আমার ফ্রেন্ডরা। এবার যেমন আমার ফ্রাইডেতে আমার বার্থডে ছিল,
সো আমি এর আগে আমার ফ্রেন্ড থেকে বলছি, দেখো আমি জানি তোমরা সবাই ব্যস্ত থাকো, কিন্তু এবার ব্যস্ততা প্রকাশ করার কোনো সুযোগ নেই, কারণ ফ্রাইডে প্লিজ আমার জন্য তোমরা একটা সারপ্রাইজ প্ল্যান করো। আমাকে সারপ্রাইজ করো, আমি সারপ্রাইজ হতে চাই। আচ্ছা প্লিজ আমার জন্য একটা সারপ্রাইজ তোমরা প্ল্যান করো। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। কখন এমন হয়েছে যে সারপ্রাইজ প্ল্যানটা তুমি দিয়েছো? না এটা হয়নি, বাট আমি বলি আমাকে সারপ্রাইজ দাও। আচ্ছা, দ্যাটস সো সুইট। কততে পড়লো ফারিয়া? 34. Oh, I found the first girl who has been really honest to her age. এটা খুব টাফ কিন্তু মানুষকে বয়সটা বলানো, সবাই না? হ্যাঁ, মানে আমার এই বয়সটা আসাতে আমি লাস্ট কয়েক বছরে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক ম্যাচুরিটি এসছে। আমি আগে অনেক অধৈর্য একটা মানুষ ছিলাম, আমি অনেক শর্ট টেম্পার্ড ছিলাম। এখন ইমতু ভাই সম্ভবত তুমি চেষ্টা করেও আমাকে রাগাতে পারবা না। মানে এই যে ম্যাচুরিটি যেই পর্যায়ে এখন আমি এসেছি, এই পর্যায়ে যদি বয়সটা এরকম না হতো তাহলে তো আসলে আসতে পারতাম না। তো তোমার এই ম্যাচুরিটিতে আসার পেছনে তুমি কিছু হারিয়েছি, অনেক অভিজ্ঞতা ফেস করেছি, অনেক সিচুয়েশন ফেস করেছি। তুমি জানো আমার বাবা 17তে মারা গেল, আমার বিয়ে হলো 19-এ, আমার ডিভোর্স হলো 20-এ, কোভিডের সময় আমার মার বাইপাস হলো, যে সময় পুরো ঢাকা শহর ব্লকড, ইন্টারন্যাশনাল ফ্লাইট ব্লক, আম্মুর সার্জারি আমাদের ঢাকায় করতে হলো। তো ওই যে একটা 3-4 বছরের যে একটা বড় জার্নি আমার ছিল, সেই 17 থেকে চ্যালেঞ্জ উইথ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এবং 17 থেকে 20 পর্যন্ত যে টাইমটাই 3 বছর, 20 না 21 বলবো আমি, এই সময়টা আসলে এত কিছু নতুন নতুন রিয়েলিটি আমি ফেস করেছি। এবং আমাকে সবসময় সবাই খুব ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে কনসিডার করতো। সেখানে যখন আমার বিয়ে ওয়ার্ক করলো না এবং আমার ফ্যামিলির প্রথম ডিভোর্স ছিল, আমি এটা বলবো না যে আমি মানসিকভাবে অনেক ট্রমাটাইজ ছিলাম, না, আমার ট্রমাটা ছিল সোশ্যাল ট্রমা। সিন্স আমরা হচ্ছি পাবলিক ফিগার, আমাদের যে কোনো কিছু নিয়েই মানুষ আলোচনা সমালোচনা করতে ভালো লাগে, এবং ব্যক্তিগত কিছু কারণে আমরা হয়তো অনেক কথা বলতে পারি না, যে এই জন্য হচ্ছে না, সেজন্য হচ্ছে না, এরকম। কিন্তু মানুষ তো আসলে, যেহেতু আমরা ক্যামেরার সামনে কাজ করি, মানুষ ভাবে যে আমাদেরই কোনো সমস্যা, যে আমরা অনেক ব্যস্ত থাকি বা এই সেই। তো এই জন্য এত সোশ্যাল ট্রমার মধ্য দিয়ে গিয়েছি। তার মধ্যে থেকে আবার আম্মুর বাইপাসটা আসলে অনেক বড় কিছু যে তা না, কিন্তু ওই সময় ভয়ঙ্কর ছিল, কারণ আমরা বাইরে নিয়ে যাব আমার মাকে, প্রপার ট্রিটমেন্ট হবে, কিন্তু সেই সময় সব ফ্লাইট বন্ধ, ঢাকায় তখন ম্যাক্সিমাম হসপিটালগুলোয় কোভিড নিয়ে ব্যস্ত। সো মার কিছু হয়ে গেলে কি হবে, ওই যে একটা ফিয়ার কাজ করেছে, সবটা মিলে আসলে ভাই আমার জীবনের অনেক 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 পরিবর্তন চলে এসছে। সেটা আমার জন্য অনেক, আমি বলবো যে এখন আমার মনে হয় যে এটা আমার জন্য খুব ভালো ছিল, বিকজ আমি খুব একটা আনরিয়েল পৃথিবীতে বসবাস করতাম। আমি ভাবতাম যে আমার বাবা মামাকে যেভাবে ট্রিট করে পুরো পৃথিবী আমাকে এভাবে ট্রিট করবে। এবং আমি খুবই ফরচুনেট যে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি কাজ করতে, ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ, আমি যেসব ডিরেক্টরদের সাথে কাজ করেছি, যেসব কো আর্টিস্টদের সাথে কাজ করেছি, তারা সবাই আমাকে অনেক আদর করতো, এখনো আদর করে। তো এর জন্য যেটা হয়েছিল কি, আমি ভাবতাম পুরো পৃথিবী আমাকে আদর করবেই, আমার কখনো কোনো হার্ডশিপ আসবে না লাইফে। তো না, হার্ডশিপগুলো দরকার ছিল। সো তুমি এই যে এসে তোমার কি মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, নাকি ইস যদি এমন হতো, উস যদি এমন হতো? না, ইস এমন হতো যদি বলো, একটাই বলবো যে ঠিকঠাক পড়াশোনা করতে চাইতাম না, একটু পড়লে খুবই ভালো করতাম, আমি স্টুডেন্ট ভালো ছিলাম, কিন্তু তখন আসলে আমার কাছে মনে হয়েছে আমি অভিনয় করতে চাই। তখন আমি আসলে ওইটা নিয়ে এত বেশি মানে ছিলাম, ডেডিকেটেড ছিলাম, যে পড়াশোনাটাকে আমার কাছে মনে হচ্ছে শেষ করতে হবে, তাই শেষ করছি। হয়তো একটু এফোর্ট দিলে আরো ভালো হতো। আমার পুরো লাইফে আমার এটুকুই রিগ্রেট। আচ্ছা, এবার ঈদে তো অনেক নাটক, আমাদের আরটিভিতে অনেক আয়োজন হয়েছে, কিছু কি দেখার সময় হয়েছে বা সুযোগ হয়েছে? না, আমি ওভাবে টিভিতে নাটক যখন চলো তখন দেখতে পাই না, কারণ অনেক দাওয়াত থাকে। আমার সপ্তাহে 6 দিন অফিস করতে হয়, তো আমি আসলে এরকম সময় পাই না। এই ছুটিটা আমার কাছে আসলে খুবই প্রেশাস যে আমি ফাইনালি ঘুমাতে পারছি। কিন্তু যেটা হয়, পরে ঈদ যখন শেষ হয়েছে তখন ইউটিউবে হচ্ছে নাটকগুলো দেখতে, আগে রিভিউ দেখো যে কোনটা কোনটা ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার আবার কিছু নাটক দেখতে হয়, আমার বন্ধু বান্ধব ওরা যারা ভালো কাজ করে, ওদের তো আসলে কিছু কাজ দেখতেই হয়, ওদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য। হয় কি, যেহেতু আমারই বন্ধু বান্ধব, সো ওরা খুশি হয় যে আচ্ছা ফারিয়া আমার একটা কাজ দেখে আমাকে জানাচ্ছে যে এটা ভালো হয়েছে।
দিন শেষে আসলে কেয়ারটাই অনেক ইম্পর্টেন্ট। আমি এটা নিয়েও কথা বলবো, তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের সবার প্রিয় মুখ, হাস্যময়ী আমাদের একজন অভিনেত্রী শবনম ফারিয়া আছেন ঈদ কার্নিভালে। প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল নিয়ে আমরা ফিরবো ছোট্ট একটা ব্রেকের পর। আমাদের সাথেই থাকুন। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের সবাইকে আর একবার ওয়েলকাম করছি প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আমাদের সঙ্গে আছেন শবনম ফারিয়া। চলুন কথা বলি আমাদের এই লাস্যময়ী নায়িকার সঙ্গে। ফারিয়া, এত সুন্দর তুমি, এত সুন্দর অভিনয় করো, সবাই আশা করেছিল তুমি ফিল্ম করবে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা বন্ধুত্বে ছিলাম। বন্ধুত্বে যে কেয়ারিংটা, প্যাম্পারিংটা, এটা কতটুকু ইম্পর্টেন্ট আসলে যে কোনো একটা রিলেশনশিপে? খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কি আমরা না অনেক কিছু পরিবারের সাথে শেয়ার করতে পারি না। আমি আমার মাকে অনেক কিছু বলতে পারি না, কারণ হয় কি আমার মা খুব আপসেট হয়ে যায়। তো একটা জায়গা দরকার যেখানে কি আমি আমার সবগুলো দুঃখ কষ্ট উগলে দিতে পারবো। এই জন্য ভালো ফ্রেন্ডশিপ খুব ইম্পর্ট্যান্ট। আমার মাঝখানে একটা সময় ভয়ানক ডিপ্রেশনে ছিল, ক্লিনিক্যালি আমি ডিপ্রেস ছিলাম, আমি কাউন্সেলিং করছিলাম কন্টিনিউয়াসলি, থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন আমি সার্ভাইভাল মোডে ছিলাম যে আমাকে বেঁচে থাকতে হবে, প্রত্যেকটা দিন পার করতে হবে। ওই সময় আমার কিছু ফ্রেন্ড আমার এত এফোর্ট দিয়েছে যে আমি সারা জীবন ওদের কাছে কৃতজ্ঞ থাকবো। মানে ওরা আমার জন্য যা করেছে, আমি এটা আসলে এটা প্রতিদান আমি ওদেরকে কি দিব আমি জানি না। মানুষ অনেক সৌভাগ্য নিয়ে পৃথিবীতে না আসলে এরকম বন্ধু পায় না। আর আরেকটা জিনিস কি, বন্ধুত্বর যে প্রমাণটা সেটা না ভালো সময় না। আমি যখন হ্যাপি ঘুরে বেড়াচ্ছি তখন আমার চারপাশে অনেক মানুষ, বাট দিন শেষে যখন আমি স্যাড এবং পাশে কেউ নাই, তখন যে মানুষগুলোর সাথে থাকে তারা হচ্ছে সত্যিকারের ফ্রেন্ড। তো সেই সত্যিকারের ফ্রেন্ড হওয়ার জন্য একই শহরে থাকা, একই পাশে থাকা জরুরি না। সেটা আসলে ফোনেও করা যায়, আমি আছি, ইটস ওকে, এটা বলার জন্য আসলে একই শহরে থাকার প্রয়োজন নাই। আমার এরকম ফ্রেন্ড আছে যে আমার বাসার থেকে ওয়াকিং ডিস্টেন্সে থাকে এবং একসময় আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম, হ্যাঁ, কিন্তু যখন আমার প্রয়োজন ছিল ফ্রেন্ডদের, তখন আমার ফ্রেন্ডের আমার জন্য সময় ছিল না। তো আমার এরকম ফ্রেন্ড থাকার থেকে ওই দূরে ফ্রেন্ড থাকে, বাট তার আমার জন্য সবসময় সময় আছে, সেরকম ফ্রেন্ড থাকা ভালো। লেটস টক অ্যাবাউট ফিল্ম। এবার ঈদে তো অনেকগুলো ফিল্ম রিলিজ হয়েছে, এবার 4টা মুভি দেখতে হবে, একদম লিটারালি 4টা। মানে আমি খুব খুশি যে একটা ঈদে অনেকগুলো ভালো সিনেমা আসছে, সবগুলোর হাইপ উপরে এবং সবগুলো গান যদি দেখো, প্রত্যেকটার কোনো না কোনো খুব সুন্দর গান এসছে। এটা আমাদের চলচ্চিত্রের জন্য খুবই খুবই ভালো একটা সময় বলবো, এবং নিউজ যে ভালো সিনেমা আসছে। গান শুনে মানুষ দর্শক হলে যাবে, তোমার কি মনে হয়? গান শুনে দর্শক হলে যাবে কিনা সেটা আমি জানি না, কিন্তু এবার যে সিনেমাগুলো এসছে এটার যে লাইন আপগুলো, প্রত্যেকটার অ্যাক্টর অ্যাক্ট্রেস, গান, ডিরেক্টর সবগুলোই কিন্তু একটু ভিন্ন ধরনের। আমি দর্শকদেরকে বলতে চাই যে প্লিজ আপনারা হলে আসেন। কারণ হয় কি, আপনারা যখন হলে আসবেন, একটা ভালো সিনেমা দেখবেন, ওইটা চলবে, আরেকটা মানুষ এখানে টাকা লগ্নির কথা চিন্তা করবে যে হ্যাঁ সিনেমা চলছে, আমরা ভালো সিনেমা বানালে দর্শক দেখবে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা অভিনয় করে তাদের উপর যেমন দায়িত্ব, দর্শকদেরও একটা দায়িত্ব আছে যে আমরা ভালো কাজগুলোকে প্রমোট করি, দেখি, যাতে আরো ভালো কাজ আসে। এই যে আমাদের বাংলা সিনেমা একটা সময় তো পাইরেসি এবং না দেখার একটা কালচার ছিল, বাংলা সিনেমা দেখি না, এখন তো আমরা ওখান থেকে বেরিয়েছি। এই যে একটা নতুন কালচার, নতুন যাত্রা, এটা কখনো ভেবেছিলে তোমার জীবদ্দশায় এই জায়গাটায় আসবে? ভেবেছিলাম। কেন ভেবেছিলাম আমি বলবো, আমি যখন অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর প্রথম নাটক আমার করতে যাই, তো সেখানে ওনার পুরো টিমের প্রত্যেকটা মেম্বারের সাথে যখন আমি কথা বলেছি এবং ওনাদের ফিল্ম নিয়ে যেরকম চিন্তা এবং যেটা ধারণ করে ওনারা, যে ভালোবাসা, আমার কাছে মনে হয়েছিল ওনারা যখন সিনেমা বানাবে তখন এটা সামথিং বিগ আসবে। সো ওনাদেরকে দেখে আমার কাছে মনে হতো যে না, আমাদের সিনেমা এরকম থাকবে না, সেটা চেঞ্জ হবে। আমি এই জিনিসটা বিশ্বাস করি ভাইয়া, যে যারা ইয়াং তাদের মধ্যে যে প্রুভ করার বিষয়টা থাকে যে আমাকে ভালো করতেই হবে, আমাকে একটা জায়গা এখানে নিতেই হবে, সেই জিনিসটার জন্য তাদেরকে আসলে একটু উৎসাহ দেওয়া খুব জরুরি। যখন আপনি একটা নতুন ডিরেক্টরকে উৎসাহ দিবেন, তখন একটা কাজের জন্য সে তখন আরেকটা কাজ করার জন্য উৎসাহ পাবে। যেমন কামজে ফিল্ম নিয়ে গেল, এটা দেখে আপনার মনে হয় না আরো 10টা ছেলে ইন্সপায়ার্ড হয়েছে যে আমি যদি ভালো কাজ করি আমিও ওই রেড কার্পেটে হাঁটতে পারবো। তো আমার কাছে মনে হয় ওইটা আমার জন্য অ্যাজ আ অ্যাক্টরও আমার জন্য অনেক ইন্সপায়ারিং ছিল যে ওকে, আমিও হয়তো হাঁটতে পারবো। সো এটা প্রত্যেকটা মানুষেরই, আমরা উই লুক আপ টু আওয়ার সিনিয়র্স, যে
কি করব। সো আমার কাছে মনে হয় হবে, এবং আমাদের ফিল্ম এই যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা অনেক ভালো হবে এবং অনেক ভালো জায়গায় যাবে, এটা আমি বিশ্বাস করি। অভিনয়ের ক্ষেত্রে আমরা যখন কস্টিউম নিয়ে আমরা চিন্তা করি, মেকআপ নিয়ে আমরা চিন্তা করি, পেমেন্টটা নিয়ে আমরা চিন্তা করি, ও আচ্ছা ওই জায়গায় যাবো কীভাবে যাবো আমরা চিন্তা করি, আপনি এগুলো সব বাদ দিয়ে দেন। আমরা যখন একটা ওয়েব সিরিজে কাজ করি তখন আমাদের অভিনয় খুব ভালো হয়। কেন ভালো হয়? কারণ আমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না। আমি সকালে ঘুম থেকে উঠে সেট থেকে গাড়ি আসছে, আমি গাড়িতে গিয়ে শুধু বসছি, তারপরে আমি গিয়ে মেকআপ রুমে বসছি একটা কফি নিয়ে, আমার কোনো টেনশন নাই। ওরা মেকআপ করবে, ওরা আমার ড্রেস ডিজাইন করবে, ওরা আমার চুল করবে, ওরা সবকিছু করে আমি জাস্ট আমার স্ক্রিপ্টের দিকে, এই যে কফি খাচ্ছি আর আমি আমার স্ক্রিপ্ট দেখছি, আমি তো ক্যারেক্টার মতো ওখানেই ঢুকে যাচ্ছি। আমাকে কিন্তু আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না। শুটিং শেষ 1 মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, আমাকে ফোন দিয়ে বলতে হচ্ছে না ভাইয়া এখনো তো পেমেন্টটা পাইনি, বলতে হচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার অভিনয়টা ভালো হচ্ছে, কারণ আমার যেটা কাজ আমি শুধু সেটাতেই ফোকাসড। কারণ ওদের কাজটা ওরা ঠিক মতো করছে, আমাদের কাজটাও ঠিক মতো করতে হবে, এখন দর্শকের কাছে যেতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন RTV পর্দা ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। নিচে ছোট্ট একটা ব্রেক, শবনম ফারিয়াকে নিয়ে ফিরবো ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ব্রেকের পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম ব্যাক করছি RTV পর্দা ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। আমাদের সাথে আছেন শবনম ফারিয়া, চলুন তার কাছে যাই। আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু যে জায়গাটাতে শবনম ফারিয়াকে নিয়ে সবসময় চর্চা হয় সেই সোশ্যাল মিডিয়াটা নিয়ে একটু কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়া শবনম ফারিয়ার জন্য আসলে কি? কিছু না, এটা টাইম পাসের জিনিস আর কিছুই না। আমি এই ব্যাপারটাকে কখনো সিরিয়াসলি নেইনি, সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাকে। এটা আমার কাছে সবসময় একটা ফান জায়গা ছিল, কিন্তু এই জিনিসটাকে আসলে মানুষজন এত ডিফারেন্টলি জিনিসটাকে দেখে, এবং ওই ফেসবুকের পোস্ট দেখে অনেকের ব্যক্তিগত জীবন বা পার্সোনালিটি সম্পর্কে একটা ধারণা নেয়, যেটা খুবই একটা ভুল একটা প্র্যাকটিস। সো হ্যাঁ, না এই যে ধরো একদম রিসেন্টলি তো গরম গরম তোমাকে কোনো একটা অফেন্সিভ কমেন্ট করেছে, তুমি ওটা নিয়ে পোস্ট করেছো? না ভাইয়া দেখো, অফেন্সিভ কমেন্ট আসবেই। আমি এখানে আমার জীবনকে পাবলিক করে দিয়েছি, তার মানে যে কোনো মানুষই এখন কমেন্ট করতে পারে, এটা সমস্যা না। অবশ্যই কমেন্ট করবে, সমালোচনা করবে, সমালোচনা থেকে আমরা অনেক কিছু শিখি। কিন্তু সমালোচনা করা আর অসম্মান করা একদমই সেম না। আমরা ট্রল করি, আমরা হাসাহাসি করি, সেটা একটা আলাদা বিষয়, সেটা আমরা সবাইকে নিয়েই করি। কিন্তু তুমি যদি কারো চরিত্র নিয়ে তাকে তুমি বলছো যে ও আপনি কি কাজ করেন, আপনার পেশা তো পতিতাবৃত্তি, এটা তো আসলে স্বাভাবিক কিছু না। আমি অভিনয়টাকে প্রচণ্ড রেসপেক্ট করি ভাই। আমার সারা জীবনের আমি একবারই আমার বাবা মার অবাধ্য হয়েছে আমার পুরা জীবনে, সেটা হচ্ছে যখন আমি অভিনেত্রী হতে চেয়েছি। এটাতে আমি এই জন্য অবাধ্য হয়েছিলাম যে আমার কাছে তখন মনে হতো এটা খুবই চমৎকার কাজ, আমি এক একদিন এক একটা চরিত্র করব, মানুষ আমাকে চিনবে। সো ওই জায়গাটা থেকে আমার অভিনেত্রী হতে চাওয়া, এবং আমি অনেক কি বলবো, আমি অনেক এথিক্স নিয়ে, অনেক ইন্টিগ্রিটি নিয়ে কাজ করেছি এখানে। কখনো কেউ আমাকে নিয়ে একটা জিনিস বলতেও যে সবাই আমার রাগ বেশি, আমি অল্পে ইমপেশেন্ট হয়ে যাই, এছাড়া ইন্ডাস্ট্রিতে কখনো আমাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলতে পারেনি। সো এই জন্য হয় কি, একটা পয়েন্টের পরে না আমার কাছে মনে হয়েছিল যে এটা আই হ্যাভ টু স্পিক আপ, ইটস নট জাস্ট ফর মি, ফর এভরিওয়ান। এবং শুধুমাত্র যে আমাদের মিডিয়ার মেয়ে তা না, প্রত্যেকটা মেয়ে লাইফে কোনো না কোনো পয়েন্টে ওরা সোশ্যাল মিডিয়াতে হ্যারাস হয়েছে, এবং কোনো কারণ ছাড়া। তো এই জন্য মনে হয়েছে যে না, আমি কথা বলি, আমি কথা বলতে চাই, যথেষ্ট হয়েছে। কিন্তু এটার জন্য যে আমি সবার কাছ থেকে এত সাপোর্ট পাবো, সবাই এত অ্যাপ্রিসিয়েট করবে, সেটা আমি ভাবিনি। আমি জাস্ট তখন আমার কাছে মনে হচ্ছে যে না, একজনের হয়তো কথা বলা উচিত। আমার কাছে মনে হচ্ছে এটা একটা শুরু, একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ। এটা তো অবশ্যই ইনিশিয়েটিভ, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। কিন্তু ধরো এই যে আপনার নিউজ দেখলাম কার চাকরি চলে গেছে, তো অনেকে আবার ওখানে কমেন্ট করছে যে তুমি রিজিকে হাত দিয়েছো। না না, এখানে আসলে আমার কিছু করার ছিল না। আমি যখন এই পোস্টটা দিয়েছি তখন অসংখ্য মানুষ ওইখানে কমপ্লেইন করেছে ওই কোম্পানিকে। এনজিও গুলার একটা ইয়ে থাকে যে কোনো ব্যক্তি বা কর্মীর জন্য যদি ওনাদের কোম্পানি ডিফেম হয় তাহলে ওনারা ওনাকে রাখতে পারবে না। ইনফ্যাক্ট যখন ওনারা বাদও দিয়েছে, আমি বলেছিলাম যে এমনকি হয় না যেটা পাবলিক অ্যাপোলজি বা কিছু একটা করে জিনিসটাকে ইয়ে করা যায়, তখন বলেছে যে না, আমাদের টার্মস ব্রেক করেছে, কোম্পানি রুলস ব্রেক হয়েছে। এবং ওই কোম্পানিতে আমি কোনো কিছু বলিনি, ওনারা আমার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা আচ্ছা। বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি, তোমার মাঝে মাঝে একটা পোস্ট যে যার মতো করে ভাইরাল করে, যে যার মতো করে শেয়ার করে, ওরা বলে যে এটা ওদেরই কথা। হ্যাঁ, তো সামনে কি
রাজনীতিতে আসার কোনো ইচ্ছা আছে? না না না, আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই কিন্তু ভাই, আমি কখনোই রাজনীতি করব না। কিন্তু আমি চাই যে ইয়াং ছেলেমেয়েরা, শিক্ষিত মানুষেরা রাজনীতিতে আসুক। আমি ব্যক্তিগতভাবে না আসলেও, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকে সব ধর্মের, সব বর্ণের, সব রাজনীতি বিশ্বাসী মানুষ আমাকে পছন্দ করবে, আমার কাজ দেখবে। সেই জন্য আমি কোনো রাজনীতি দলকে সমর্থন জানাতে পারি না। কিন্তু আমি খারাপকে খারাপ বলবো, আমি ভালোকে অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু আমি কাউকে সাপোর্ট করব না। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে, এটা আমার বিশ্বাস। এবং এথিক্যালিও আমি কখনো পাবলিকলি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করিনি। রাজনৈতিক দল কিন্তু তাদের দলের প্রচারণার জন্য সেলিব্রিটিদেরকে নমিনেশন দেয় অথবা কমিটিতে রাখে। এই ধরনের অফার তো তোমার কাছে আসে, ভবিষ্যতে আরো আসবে? এসছে। হাউ ডু ইউ ডিল? আমি এই কথাটাই বলি যে আমি আসলে অ্যাজ আ আর্টিস্ট আমি সবার, আর সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমার কাজ দেখবে। আমিও সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করব, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করব না। যখন কোনো অন্যায় হয়, আমি অন্যায়ের বিরুদ্ধে, যেহেতু আমার একটা ভোকাল আছে, আমাকে অনেক মানুষ ফলো করে, এটা আমার একটা দায়িত্বের মধ্যেও পড়ে অন্যায়কে অন্যায় বলা। আমি আমার ওই দায়িত্ব জায়গা থেকেই হয়তো কথা বলেছি, এর বাইরে আর কিছু না। আমি কোনো দল সাপোর্ট করি না, এবং আমি ভবিষ্যতে, আমি জানি না কি হবে, বাট এখন পর্যন্ত আমার একদম ইচ্ছে নেই। এখন তো ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়ে গেছে, যে ওটিটির কথা বললে, ওটিটি গুলো এসে কত ভালো করলো বলো, খারাপ তো করেনি? না, ভালো করেছে। এই সেন্সে আমি বলবো ভালো করেছে যে আমরা গ্লোবাল মার্কেটে যাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। গ্লোবাল মার্কেটে গেলে যেটা হবে, তোমার কাজকে ইমপ্রুভ করার একটা ব্যাপার থাকবে, এবং তুমি আন্তর্জাতিক মানের কাজের সাথে তোমার কাজ যাবে, তোমার কাজ নিচে নামতে পারবে না, ওই মানেরই হতে হবে। কিন্তু ইনিশিয়ালি যখন ওটিটি এসছে এবং ওটিটি সেন্সর ছিল না, তখন কিন্তু খুব অদ্ভুত কিছু কাজ হয়েছে, সেটাকে আমি সাপোর্ট করি না। যদিও বা বলে যে ওটিটি হয়তো ড্রয়িং রুমের দর্শকের জন্য না, টিভি যেমন ড্রয়িং রুমের দর্শকের জন্য, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা দেশের তাদের কিছু সামাজিক ব্যাপার থাকে, কিছু নর্মস থাকে, এবং আমরা তো আসলে সমাজের বাইরের কেউ না, এটা একটা পার্ট। সো এমন কিছু যদি করি যেটা আমাদের সাথে যাচ্ছে না, বা একটা জিনিস যেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আমার সোসাইটিতে, সেটাকে আমি প্রমোট করছি, সেটাতে আমি খুব বেশি বিশ্বাস করি না। সো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শবনম ফারিয়াকে 10 বছর পরে কোন জায়গায় দেখতে পারবো, সেটা, বিয়ে শাদী নিয়ে কোনো প্ল্যান আছে কিনা সেটা, শবনম ফারিয়া আর কতদিন একা থাকবে সেটা? এটা তো খুব কঠিন একটা প্রশ্ন, এটার উত্তর আমার কাছে নেই। প্রথমত এটার উত্তর আসলে আমার মনে হয় না কেউই জানে। সেটা হয়তো 1 মাস পরেও আর না থাকতে পারি, আর কখনো নাও হতে পারে, এটা আসলে আমি জানি না। ছেড়ে দিয়েছো? আমি এটা ছেড়ে দিয়েছি, এবং এগুলো তো আসলে প্ল্যান করে হয় না। আমি যখন বিয়ে করেছিলাম তখন তো আমি ভেবেছিলাম এই জীবনের হ্যাপিলি এভার আফটার। তো আমরা তো সবাই এরকম চিন্তা করেই জীবনের সব প্ল্যানগুলো করি। প্ল্যান যেমন করি তেমন তো আসলে হয় না। সো আমি আসলে জানি না, বাট যদি এমন কাউকে পাই তখন ডেফিনেটলি করব, কিন্তু যতদিন পাবো না আমি আমার স্ট্যান্ডার্ড লো করে আমি কোনো সিদ্ধান্ত নিব না। বুঝতে পেরেছি। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে নিজের চাঁদের মতো। 10 বছর পর ফারিয়া নিজেকে কোথায় দেখতে চায়? কোথায় দেখতে চাই? ডেফিনেটলি একটা বাচ্চার মা হিসেবে তো দেখতে চাই। আর আমি যেখানে কর্পোরেটে চাকরি করছি সেখানে হয়তো আমি হেড অফ কোনো ডিপার্টমেন্ট হিসেবে নিজেকে দেখতে চাই, এবং আমি দেখতে চাই হয়তো বছরে 2টা বা 3টা প্রোডাকশন আমি কাজ করছি, এবং সেগুলো খুবই ভালো মানের কাজ হচ্ছে। এই অলরাইট, দিস ইজ ইট। ঈদের আনন্দে আমাদের ভাগ দিতে আমাদের মাঝে এসেছো, সময় দিয়েছো, এই জন্য প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর টিভিও তো আমার একটা পরিবার, তো সেই পরিবারের সাথে ঈদের কিছু মোমেন্ট আমি কাটাচ্ছি, সেটা আমার জন্য খুবই আনন্দের। আর দর্শকদেরকে অনেক ধন্যবাদ থাকার জন্য, আমার জন্য দোয়া করবেন। তোমাকে আরো একবার ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের সুইট কিউট হাস্যময়ী আমাদের শবনম ফারিয়ার সাথে ঈদ আড্ডা। আশা করি প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, আর টিভির বাকি যে ঈদ আয়োজন সেগুলো দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাই বাই।